৭১ ও ২৪ শহীদদের শ্রদ্ধা জানিয়ে এনসিপির সাংগঠনিক কার্যক্রম শুরু। দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার ঘোষণা। হাসিনার বিচারের আগে নির্বাচন নয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার চান মির্জা আব্বাস। বললেন, নির্বাচন পেছানোর কোনো অজুহাত তৈরি করা যাবে না। দেশকে অস্থিতিশীল করতে চক্রান্তের অভিযোগ। বাংলাদেশে মব জাস্টিস ও নারীর প্রতি সহিংসতার স্থান নেই। চাঁদাবাজি বন্ধেও কঠোর সরকার, জানালেন রিজওয়ানা। উপদেষ্টা পরিষদে ২০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত। এনআইডি সেবা নির্বাচন কমিশনে থাকতে হবে সাফ, জানালেন সিইসি। যৌক্তিকতা লিখিতভাবে জানাবেন সরকারকে। ভোটার হালনাগাদ চলাকালে সিদ্ধান্তে তাড়াহুড়োয় আপত্তি। এবং পুলিশ লাইন্সেও মিলছে গোপন কারাগার, জানালো গুম কমিশন। ৩৩০ জনের অনুসন্ধান চললেও বেঁচে থাকার সম্ভাবনা কম। জড়িতদের বিচার হলে উজ্জ্বল হবে বাহিনীর ভাবমূর্তি। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। জাতীয় স্মৃতিসৌধে ৭১ এবং রায়ের বাজার কবরস্থানে ২৪-এর শহীদদের শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শ্রদ্ধা নিবেদন শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন, পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। দ্বিতীয় প্রজাতন্ত্র গড়তে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রয়োজন। নতুন দলটির নেতারা আরও বলেন, শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন প্রসঙ্গ সামনে আসতে পারে না। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জড়ো হতে থাকেন জুলাই গণ অভ্যুত্থানের রাজপথে থাকা ছাত্র জনতা। রাজধানী সাভার, আশুলিয়া সহ আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন সমর্থকরা। ৭১ মরে না, ২৪ হারে না স্লোগানে মুখর হয় স্মৃতিসৌধ। সকাল ৮টায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য উপদেষ্টার দায়িত্ব ছেড়ে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের দায়িত্ব নেওয়া নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ কমিটির সদস্যরা। নেতারা বলেন, ৫৪ বছরেও অধরা থাকা স্বাধীনতার মূল মন্ত্র বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ এনসিপি। স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, ৫৪ বছর ধরে তা অধরা থেকে গেছে। আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই, পুরো বিশ্ববাসীকে বলতে চাই, বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দেবে ইনশাআল্লাহ। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। নতুন প্রজাতন্ত্র গড়তে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। পরে নবগঠিত দলের নেতাদের শুভেচ্ছা জানান সাভারের ছাত্র জনতা। ২৪শে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের কর্মসূচি শুরু হলো ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, যেখানে উপস্থিত ২৪-এর গণ অভ্যুত্থানের রাজপথে থাকা ছাত্র জনতাও। পরে স্মৃতিসৌধ থেকে রায়ের বাজার কবরস্থানে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। বলেন, শেখ হাসিনার এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে কেউ আর ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে। বিচারের আগে নির্বাচন প্রসঙ্গ সামনে আসতে পারে না বলেও জানান নেতারা। নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। ল স্পেশালিস্ট রয়েছেন, তাদের বিশেষভাবে কোনো এই ট্রাইব্যুনাল সংখ্যা বাড়ানোর মধ্য দিয়েও যদি এইটাকে বিশেষ গুরুত্ব দিয়ে এই জুলাই গণ অভ্যুত্থানের বিচারটা দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। কোনো স্বৈরাচারী, কোনো জালেম যাতে গণহত্যা করার আগে একবার ভেবে নেয়, এরকম কঠোরতম বিচার হওয়া উচিত। এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে। এনসিপি নেতারা জানান, দেশব্যাপী সংগঠন বিস্তৃত করতে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে নবগঠিত রাজনৈতিক দলটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে তিনি বলেন, দেশি বিদেশি চক্র ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি করেন মির্জা আব্বাস।
জাতীয় সংসদ নির্বাচন কবে, আগে স্থানীয় সরকার নাকি সংসদ ভোট? অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আসছে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের ইঙ্গিত দেওয়া হলেও রাজনীতির মাঠে আলোচনা নির্বাচনকে ঘিরেই। মঙ্গলবার নতুন রাজনৈতিক দলের নেতাদের মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শেখ হাসিনার গণহত্যার বিচার বাংলাদেশের মাটিতে হতেই হবে, তবে নির্বাচন নিয়ে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে এসে তিনি সাংবাদিকদের একথা বলেন। বাংলাদেশের মাটিতে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার বিচার হতেই হবে। তো বিচারটা হোক না, না করে সত্যি তো না করে নাই। নির্বাচনের আগে কিংবা পরে কোনো আদালত বন্ধও থাকে না, কিংবা আদালত দ্রুত চলে না, আদালত তার আইনের নিয়মেই চলে। নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না। আমার মনে হচ্ছে কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার পায়তারা করতেছে, সৃষ্টি করতেছে। কারো মতামত অন্যের ঘাড়ে চাপানো উচিত নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, কিছু মানুষ ফ্যাসিস্টের মতো আচরণ করছে। আমার চিন্তা চেতনা মতামত আমি আরেকজনের ঘাড়ের উপরে জোর করে চাপাই দেব, এটা হতে পারে না। আমি বাচ্চাদের কথা বলছি না, কিছু কিছু লোক আমাদের মতো অনেকেই আছে যারা কথাবার্তা যেটা বলছে, এটার মধ্যে একটা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী মনোভাব স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। এটা কিন্তু ঠিক হচ্ছে না, জাতির জন্য খুব ক্ষতি হবে। দেশকে অস্থিতিশীল করতে এখনো দেশি বিদেশি চক্র ষড়যন্ত্র চালাচ্ছে বলেও দাবি করেন মির্জা আব্বাস। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়া আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ। পরিবারের সঙ্গে থাকায় প্রফুল্ল আছেন তিনি। লন্ডনে সাংবাদিকদের কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকদের পরামর্শের উপর নির্ভর করছে বিএনপি নেত্রী দেশে ফেরা। টানা 2 মাস ধরে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেশ কিছুদিন দেখার পর এখন বড় ছেলে তারেক রহমানের পরিবারের সঙ্গে আছেন তিনি। তার শারীরিক অবস্থা এখন কেমন তা জানতে লন্ডনের স্থানীয় গণমাধ্যম কথা বলে বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেনের সঙ্গে। তিনি জানান, আগের চেয়ে শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল বেগম জিয়ার। লন্ডনের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। আগের চেয়ে ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে। এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছে। পরিবারের সঙ্গে থাকতে পেরে মানসিক সুস্থতা বেড়েছে বিএনপি নেত্রীর। এমনকি এই মানসিক সুস্থতাই বেগম জিয়ার শারীরিক সুস্থতাকে আরও বাড়িয়ে তুলেছে বলে জানান ডাক্তার জাহিদ হোসেন। বলেন, যে কোনো সময়ের তুলনায় বেশ সুস্থ বোধ করছেন বিএনপি চেয়ারপারসন। তাদেরকে সাথে পেয়ে মানসিকভাবে অনেকটা আগের চেয়ে বেশি সুস্থ আছেন এবং এই মানসিক সুস্থতাই ওনার শারীরিক সুস্থতাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। চিকিৎসকদের মতামত ও শারীরিক অবস্থা বিবেচনায় বিএনপি নেত্রীর দেশে ফেরা নির্ভর করছে বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক। যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে অনুমতি দিবে যাওয়ার জন্য, তখনই উনি খুব শীঘ্রই দেশে ফেরত যাবেন ইনশাআল্লাহ। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দর থেকেই সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে। সে সময় বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকরাও তাকে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। প্রায় 3 সপ্তাহ হাসপাতালে চিকিৎসা শেষে বিএনপি নেত্রীকে নেওয়া হয় ছেলে তারেক রহমানের বাসায়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে মব জাস্টিস ও নারীর প্রতি সহিংসতার কোনো স্থান নেই বলে জানালেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন করে 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলেও জানানো হয়। পরিবেশ উপদেষ্টা আরও জানান, আগামী ডিসেম্বর কিংবা 2026-এর জুনের মধ্যে নির্বাচন হতে পারে। এদিকে অধ্যাপক CR আবরার বুধবার শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এটার মূল উদ্দেশ্যই হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনটা হবে। মব জাস্টিসের মুখোমুখি কেউ হন
সরকার সবসময় তার পাশে দাঁড়াবে। আপনি মোহাম্মদপুরের ঘটনাটার পাশাপাশি যাই, কক্সবাজারে আমরা দেখেছি একজন পুলিশ সদস্যকে এরকম হয়রানির মুখোমুখি হতে হয়েছে। কাজে পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং উত্তরণের সাথে সাথে আশা করি এই পরিস্থিতিটা এখনের থেকে আরো অনেক বেশি নিয়ন্ত্রণে চলে আসবে। নতুন অ্যাডভাইজার ওথ নেবেন, উনি হচ্ছেন সিআর আবরার, প্রফেসর সিআর আবরার। উনি আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা টেক ওভার করবেন। এনআইডি সেবা নির্বাচন কমিশনেই থাকতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, এর যৌক্তিকতা সরকারকে লিখিতভাবে জানানো হবে। এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে বিগত সরকারও আইন করেছিল, যদিও অন্তর্বর্তী সরকার তা বাতিল করে ইসির কাছে ফিরিয়ে দেয়। এদিকে এনআইডি নিয়ে আলাদা কমিশনের ব্যাপারে ক্ষোভ জানিয়েছেন কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশন। দুপুরে নির্বাচন ভবনে কর্মকর্তারা সিইসির সঙ্গে দেখা করে ক্ষোভ জানান, পরে কথাও বলেন তারা। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, ইসি মনে করে না তাদের সঙ্গে আলোচনা না করে এনআইডি নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে সরকার। সংস্কার কমিশনের সকল সুপারিশ উপেক্ষা করে শুধু একটি সুপারিশ বাস্তবায়নের দিকে তারা আগাচ্ছে, সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র জন্য আলাদা একটা কমিশন করবে। সংস্কার কমিশনে তো আরও অনেক বিষয় আছে, সেগুলো ছাড়া এই শুধু একটি বিষয়ে যাচ্ছে মানেই হচ্ছে আমরা মনে করছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা বেনিফিশিয়ারি গ্রুপ হয়তো এটা পার্সু করছেন। সরকার তাড়াহুড়ো করে আমার এখানে যেখানে ভোটার রেজিস্ট্রেশন একটা প্রক্রিয়া চলছে, মাঠে আমার হাজার হাজার লোক কাজ করছে, আমার সামনে একটা ইলেকশন আছে, ন্যাশনাল ইলেকশন, যারা প্রস্তুতি নিচ্ছি, এই মুহূর্তে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত হবে বলে আমি অন্তত মনে করছি না। ভোটার রেজিস্ট্রেশনের বাই প্রোডাক্ট তো এটা থাকা তো উচিত। এবং আমরা এই বক্তব্য তো দিয়েই যাচ্ছি, জিনিসটা পাবো, আমরা দেখবো তো কি তখন আমরা আমাদের লিখিতভাবে আমাদের মতামত দেবো। পুলিশ লাইন্সের ভেতরেও গোপন কারাগার পেয়েছে গুম কমিশন। সব বাহিনীর বন্দিশালা থাকলেও প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। কমিশন বলছে ৩৩০ জনের অনুসন্ধান চললেও তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম। বন্দিশালায় নির্মমতায় সরকার প্রধান ও উচ্চ পর্যায়ের লোকজন জড়িত ছিল। জড়িতদের বিচার হলে ভাবমূর্তি উজ্জ্বল হবে বাহিনীগুলোর। গোপন বন্দিশালা বা আয়নাঘর জনমনে এক রহস্যের উপাখ্যান। একে একে এই রহস্যের জট খুলছে অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশন। এরই মধ্যে গত মাসে সরকারের ঊর্ধ্বতনরা ৩টি বন্দিশালা সরেজমিন পরিদর্শন করেছেন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে কমিশন জানালো, সব বাহিনীর মধ্যে গোপন বন্দিশালার সন্ধান মিলেছে, তবে এখনও প্রকৃত সংখ্যা নিরূপণ করা যায়নি। প্রত্যেক বাহিনীর কম বেশি আছে এবং এক্সাক্ট নাম্বার বলা মুশকিল, কারণ আমরা এখনো পাচ্ছি। আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হচ্ছে, বগুড়ায় পেয়েছি। এগুলো গত 15 বছরের মধ্যেই বানানো হয়েছে। বর্তমান রাজনৈতিক নেতৃত্ব কিন্তু বলছে যে গুমের বিচার হওয়া উচিত। এখন যারা এই বিচার কার্যে বাধা প্রদান করছেন, অর্থাৎ ধরেন জেনারেলদেরকে পালিয়ে থাকতে সহায়তা করছেন বা কোনো ধরনের সেফ পার্সন দিচ্ছেন, তারা কিন্তু ওপরের আদেশে করছেন এই এক্সকিউজটা ব্যবহার করতে পারবেন না। 2009 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত গুমের 1750 অভিযোগ জমা পড়েছে কমিশনে। এর মধ্যে 330 জনের এখনও হদিস মেলেনি। ভারতের কারাগারে বন্দী 1067 বাংলাদেশের তালিকা ধরেও খোঁজ করেছে কমিশন। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ জেনারেলি স্পিকিং, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে। তো আমরা তো এগুলো দেখতেছি, ক্রস চেক করতেছি। কমিশন বলছে, বন্দিশালায় নির্মমতার শিকার ব্যক্তিদের গুমের সঙ্গে জড়িত সরকার প্রধান ও উচ্চ পর্যায়ের লোকজন। জড়িতদের বিচার হলে ভাবমূর্তি উজ্জ্বল হবে বাহিনীগুলোর। আগের সরকারের প্রধান কে ছিল? প্রাইম মিনিস্টার ছিল, কিন্তু বলার অপেক্ষা রাখে না। দ্যাট ইজ ভেরি মাচ ইমপ্লাইড। গুমের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হলে সংশ্লিষ্ট বাহিনীর কালিমা মোচন হবে। ডিসেম্বরে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে গুম কমিশন, যা বিচারের জন্য জমা দেওয়া হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গুম যাতে চিরতরে বন্ধ হয় তার জন্য ডেফিনেটলি আমরা রিকমেন্ডেশন করব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। চূড়ান্ত নিষ্পত্তির পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আরেকটি মামলা। বৃহস্পতিবার তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের অর্থ পাচার মামলার রায় দেবেন সর্বোচ্চ আদালত। এই মামলায় তারেক রহমানকে সাজা না দেয়ায় দেশ ছাড়তে হয়েছিল
বিচারক মোতাহার হোসেনকে। এদিকে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের দুর্নীতি মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে 30 এপ্রিল। যে আইনে মামলা করা হয়েছে 2002 সালের আইন, সেইটা একটা পতিত আইন ছিল। এই আইনের মাধ্যমে শুধুমাত্র জনাব তারেক রহমান ও বেগম জিয়ার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমাদের জাতীয়তাবাদী দলকে ডাউন করার জন্যই এই মামলাটা করা হয়েছিল। এদিকে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলায় 13 বছরের সাজা থেকে খালাস চেয়ে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের আপিলের রায় 30 এপ্রিল ধার্য করা হয়। ন্যায় বিচারের প্রত্যাশা তার আইনজীবীর। জাজমেন্ট আছে, অর্ডার, সেটা না করে, অনার না করে তাকে এবং তার স্ত্রীকে আবার তাকে 26 ধারা সাজা দিল। দেখেন কি অবস্থা ছিল আমাদের সুপ্রিম কোর্ট। দুর্নীতির এই মামলায় 6 মাস জেল খাটেন বিএনপির এই নেতা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মানি লন্ডারিং আইনের মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। ইমরান হোসেনকে আদালতে হাজির করার পর দীর্ঘ শুনানিতে তার পক্ষের আইনজীবীরা বলেন, এজাহারে উল্লেখিত 133 কোটি টাকা ইমরান হোসেনের পৈতৃক সম্পত্তি। এছাড়া গরু আমদানির নীতি অনুসরণ করেই ব্রাহ্মা জাতের গরু আমদানি করেছিলেন তিনি। ইমরানের বিরুদ্ধে অভিযোগকে ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী এই আবেদনের বিরোধিতা করে বলেন, জামিনে মুক্ত হয়ে তদন্তের আলামত নষ্ট করবেন ইমরান। পরে উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। রমজানে সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত মূল্য ছাড়ে গুঁড়ো দুধ, চিনি গুঁড়া চাল, মসুর ডাল, সয়াবিন তেল সহ 19 ধরনের পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। রাজধানীর 15টি স্থান থেকে বিশেষ মূল্যে এসব পণ্য কিনতে পারছেন সাধারণ মানুষ। একই জায়গায় নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ পণ্য মূল্য ছাড়ে কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেন ক্রেতারা। রমজানে 1 লিটার সয়াবিন তেল পেতে দোকানে দোকানে ধর্ণা দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন প্রেক্ষাপটে সয়াবিন তেল, চিনি, গুঁড়ো দুধ সহ 19 ধরনের পণ্য মিলছে সিটি গ্রুপের এক ট্রাকেই। মতিঝিল, শাপলা চত্বর, জাতীয় প্রেস ক্লাব, শ্যামলী বাস স্ট্যান্ড, মিরপুর 2 সহ রাজধানীর 15টি স্থানে ট্রাক থেকে 2 থেকে 4 লিটার পর্যন্ত সয়াবিন তেল, প্রয়োজন মতো চিনি, মসুর ডাল সহ অন্যান্য পণ্য কিনতে পারছেন ক্রেতারা। মিলছে বিশেষ মূল্য ছাড়। তীর ফুল ক্রিম গুঁড়ো দুধ 500 গ্রামের প্যাকেটের বাজার মূল্য 425 টাকা, অথচ রমজান উপলক্ষে 50 টাকা ছাড়ে 375 টাকায় বিক্রি করছে সিটি গ্রুপ। মসুর ডালে কেজিতে 7 টাকা কমে বিক্রি হচ্ছে 115 টাকায়। 165 টাকা কেজির চিনি গুঁড়া চাল বিক্রি হচ্ছে 148 টাকায়। মুড়ি আর চিনিটা রিজনেবল প্রাইসে পাইছি। চিনি পাইছি 117 টাকায়, যেটা বাজারে 140-এ। এলাকার মুদি দোকানগুলোতে খুঁজে তেল পাওয়া যাচ্ছে না, মূলত তেলের জন্যই আসছি। 4 লিটার সয়াবিন, 2 কেজি ডাল, 1 কেজি লবণ, বাজারে এটা কম আছে। খুচরা বাজারে তেল বিক্রি হয়েছে রমজানের আগে 220 টাকা কেজি, আর সেই হিসাব করলে দেখা যায় কত ওরা পড়লো। আমার এখানে প্রায় 40 টাকার উপরে সাশ্রয় হলো। পণ্য কিনতে এসে কেউ যাতে খালি হাতে ফিরে না যায় তা নিশ্চিত করতে সচেষ্ট সিটি গ্রুপ। তীর ব্র্যান্ডের এখানে 19টারও বেশি প্রোডাক্ট আছে, তো এখান থেকে কাস্টমার তার নিজস্ব পছন্দ মতো তেলের সাথে চিনি নিচ্ছে, পোলাওর চাল নিচ্ছে, লবণ নিচ্ছে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে এই পণ্য বিক্রি কার্যক্রম। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে 3 গুণ জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বাজারে ভোজ্য তেলের কিছুটা সংকট রয়েছে, তবে শাকসবজির দাম বাড়েনি। পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি হওয়ায় সরবরাহে ঘাটতি নেই বলেও জানান উপদেষ্টা। পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আসছে, এই কারণে আপনারা এখন দেখছেন যে বাই দ্য গ্রেস অফ আল্লাহ এখন পর্যন্ত একেবারে আকাশচুম্বী কোনো দাম হয়নি। একটা খালি পেপারের দিকে ভোজ্য তেলের কিছু কিছু লুকিয়েছে, সেটা ডেফিনেটলি এটা সরকার দেখছে। অনেকগুলো লাইটারেজ তারা মালপত্র নিয়ে এদিকে ওদিকে বসেছিল। পণ্যগুলো আমরা জানি কি পণ্য, ম্যাজিস্ট্রেট দিয়ে তাদেরকে ওখান থেকে বের করাও হয়েছে, ফাইন করা হয়েছে। চিটাগং পোর্টে 3 গুণ করা হয়েছে পোর্ট রেন্ট। এখন প্রতিদিনে $48 করে দিতে হবে, যাতে কেউ ওখানে স্টোর করতে না পারে।
অবৈধভাবে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 ভিসি আব্দুস সাত্তার, আনোয়ার হোসেন সহ 4 শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদক মহাপরিচালক জানায়, যোগ্যতা না থাকা সত্ত্বেও নিয়ম নীতির লঙ্ঘন করে ইকবাল কবির জাহিদকে বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগে নিয়োগ দেওয়া হয়, আর এই কাজে নিয়োগ বোর্ড অনৈতিকভাবে তাকে নিয়োগের সুপারিশ করেন। বোর্ডের শিক্ষক হিসেবে আসামি হয়েছেন সাবেক ভিসি প্রফেসর ডক্টর আব্দুস সাত্তার, সাবেক ভিসি প্রফেসর আনোয়ার হোসেন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ফেরদৌসী বেগম।